দুবাইয়ে জাঁকজমক রেস্টুরেন্টগুলোর রসই ঘরে এখন আর আগের মতো স্বস্তি নেই। ইরান যুদ্ধের প্রভাবে খাদ্য আমদানির প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় সংকটে পড়েছে ইউনাইটেড আরব আমিরাতের $950 কোটি রেস্টুরেন্ট শিল্প। মেক্সিকান রেস্টুরেন্ট লিলা মেলিনোর শেফ শলেশ জানান, মেক্সিকো থেকে আসা অ্যাভোকাডো বা টমেটোর মতো অত্যাবশ্যকীয় উপাদানগুলো এখন দুষ্প্রাপ্য। লজিস্টিক খরচ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে কমিয়ে দিয়েছেন উৎপাদন। কার্গো খরচ বেড়েছে, জ্বালানির দাম এখন আকাশচুম্বী। হরমুজ প্রণালী এখনো বন্ধ থাকায় আমাদের সাপ্লাই চেনে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। আমাদের খাদ্যের খরচ বেড়েছে, কিন্তু সামগ্রিক ব্যবসার পরিমাণ কমেছে। ফলে আমরা আমাদের বেতন কাঠামো কমিয়ে এনেছি এবং আপাতত কর্মী সংখ্যাও কিছুটা কমাতে হয়েছে। শুধু মেক্সিকান খাবারই নয়, সংকট জাপানি সামুদ্রিক মাছ কিংবা নরওয়ের স্ক্যাল্প আমদানিতেও। বিকল্প পথে এয়ার ফ্রেটে পণ্য আনতে খরচ বেড়েছে প্রায় 35%। আগের মেনুতে আমরা আয়ারল্যান্ডের স্যামন বা জাপানি সি ফুড রাখতাম। এখন খরচ কমাতে আমরা স্থানীয় মাছের উপর নির্ভর করছি এবং মেনু ছোট করে এনেছি। সাম্প্রতিক এক জরিপ বলছে, যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় দুবাইয়ে গ্রাহক চাহিদা কমেছে প্রায় 27%। বিপরীতে কাঁচামালের দাম বেড়েছে 13%-এরও বেশি। এমন পরিস্থিতিতে অনেক মালিক বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছেন। অন্যদিকে গ্রাহক সংকটে কেউ কেউ ব্যবসার ধরনেও পরিবর্তন আনছেন। টিকে থাকতে হলে কঠিন কিছু সিদ্ধান্ত নিতেই হবে। ভাড়া, বেতন সবকিছু পরিশোধ করতে হলে ব্যবসার মডেলে বড় পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসছে স্থানীয় সুপারমার্কেটগুলো। শেফস কাউন্টারের মতো উদ্যোগের মাধ্যমে শেফদের তৈরি খাবার সরাসরি সুপারমার্কেটের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। শেফরা অবশ্যই এই সুযোগে লাভবান হবেন, কারণ তাদের তৈরি খাবারগুলো আমাদের কাউন্টারে প্রদর্শিত হবে। এর ফলে তারা আয়ের এমন একটি উৎস খুঁজে পাবেন যা আগে ছিল না। অন্যদিকে আমাদের ক্রেতারাও এখন সুপার শপের কাউন্টারেই রেস্টুরেন্ট মানের নতুন এবং চমৎকার সব খাবারের স্বাদ নিতে পারবেন। তবে এত সব প্রতিকূলতার মাঝেও আশাবাদী শেফরা। যুদ্ধবিরতি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বলে মনে করছেন তারা। বছরের শেষ নাগাদ দুবাই চেনা রূপে ফিরতে পারে বলে অপেক্ষায় পর্যটন সংশ্লিষ্টরা। যুদ্ধের ময়দানে জীবন বাঁচানোই ছিল তাদের ব্রত, কিন্তু সেই চিকিৎসকদের কপালেই জুটল ইসরায়েলি কারাগারের অন্ধকার কুঠুরি। আল শিফা হাসপাতালের প্রধান ডক্টর মোহাম্মদ আবু সেলমিয়া বর্ণনা করেছেন তার উপর চালানো বিভীষিকাময় নির্যাতনের কথা। আমাকে হাত পা বেঁধে নগ্ন করে পেটানো হয়েছে, মুখে বালু ও ময়লা ঢুকিয়ে দেয়া হয়েছিল। একজন চিকিৎসক হিসেবে আমি জীবন বাঁচাই। কারাগারে থাকাটা আমার প্রাপ্য ছিল না। শুধু আবু সেলমিয়াই নন, কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হুসাম আবু সাফিয়া সহ প্রায় ৬০ জন স্বাস্থ্যকর্মী এখনও ইসরায়েলি কারাগারে বন্দী। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই কোনো প্রমাণ। ডক্টর সাফিয়ার ভাই মুয়াফাক জানান, কারাগারে তার ভাইয়ের ওজন কমেছে ৪০ কেজি। পাঁজরের হাড় ভেঙে দেয়া হয়েছে ৪টি। হাসপাতালে রোগীদের ছেড়ে যেতে রাজি না হওয়ায় তাকে এই চরম মূল্য দিতে হচ্ছে। ডক্টর হুসাম উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল কামাল আদওয়ানে নিজের দায়িত্ব পালন করছিলেন। তাকে বহুবার হুমকি দেয়া হয়েছে। তিনি বেশ কয়েকবার আহত হয়েছেন। তার কন্যারাও আহত হয়েছে এবং তার ছেলে শহীদ হয়েছে। দখলদার বাহিনী তার উপরে এত সব অপরাধ ও নির্যাতন শুধু এই কারণেই চালিয়েছে যে তিনি নিজের হাসপাতাল এবং রোগীদের ছেড়ে যেতে রাজি হননি। ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল বা PHRI বলছে, এটি গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটি সুপরিকল্পিত নীতি। হাসপাতালের ভবনে বোমা মারার পর এখন কৌশলে দক্ষ সার্জন ও চিকিৎসকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের নীতি নিয়েছে। তারা চিকিৎসকদের গ্রেপ্তার করে রোগীদের চিকিৎসাবিহীন অবস্থায় ফেলে রাখছে। কারাগারে তাদের চর্মরোগ হচ্ছে, রাখা হচ্ছে ক্ষুধার্ত। উদাহরণস্বরূপ নাসের হাসপাতালের কথা বলা যায়, যেখানে 2024 সালের মার্চ মাসে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালটিতে ঢুকে পড়ে এবং সেখানকার সমস্ত সার্জনকে গ্রেপ্তার করে। আইনজীবীরা বলছেন, বেআইনি যোদ্ধা আইনের দোহাই দিয়ে বছরের পর বছর কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হচ্ছে চিকিৎসকদের।
এমনকি আইনজীবীদের সাথে তাদের দেখা করার অনুমতিও মিলছে না। ইসরায়েলি বাহিনী 2024 সাল থেকে ডক্টর হুসাম আবু সাফিয়াকে বন্দী করে রেখেছে। দখলদার কর্তৃপক্ষ তাকে ওফার থেকে নাফা এবং নেগেব সহ বিভিন্ন কারাগারে বারবার স্থানান্তর করেছে। আমরা তার ডিফেন্স টিমের পক্ষ থেকে তার সাথে দেখা করার জন্য বারবার অনুরোধ জানালেও ইসরায়েলি বাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি তার আদালতের শুনানির 2 দিন আগে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম, কিন্তু কারাগারে পৌঁছানোর পর কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আমাদের জানানো হয় যে সফরটি বাতিল করা হয়েছে। যুদ্ধের গত 2 বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1700-র বেশি স্বাস্থ্যকর্মী। আটক করা হয়েছে 4 শতাধিক। বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত সার্জন আদনান আল বুরশেরও। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দখলদার ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় সেবার বদলে চিকিৎসকদের কারাবরণ যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে শুক্রবার হাজার হাজার শ্রমিক গ্রানভিয়া থেকে প্লাজা এসপানা পর্যন্ত পদযাত্রা করেন। এ সময় বিক্ষোভকারীরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাদের পোস্টার প্রদর্শন করেন। স্প্যানিশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আস্তর গার্সিয়া বলেন, বিশ্বজুড়ে চলমান সামরিকীকরণ এবং যুদ্ধের ব্যয়ভার শ্রমিকরা বহন করবে না। বিশ্বজুড়ে সরকারগুলো যে যুদ্ধান্দেহী নীতি ও সামরিক সজ্জার দিকে আমাদের ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজ জরুরি। সাম্রাজ্যবাদী শক্তির তৈরি করা যুদ্ধের মাসুল সাধারণ শ্রমিকরা দেবে না। আজকের এই দিনে এটাই আমাদের প্রধান বার্তা। প্যারিসের রাজপথেও ছিল একই চিত্র। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং ক্রমবর্ধমান দারিদ্র্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ফ্রেঞ্চ শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নেতা সোফি বিনেত অভিযোগ করেন, মজুরির তুলনায় পণ্যের দাম এতটাই বেশি যে মানুষ এখন খাবার ও গাড়ি জ্বালানির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামাজিক নিরাপত্তা খাতের বাজেট কমানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাধারণ কর্মীরা। দারিদ্র্য আজ এমন পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। আজ লাখ লাখ শ্রমিককে সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা কি খাবার কিনবেন নাকি গাড়ির জ্বালানি ভরবেন। মজুরির তুলনায় পণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। এই উচ্চমূল্য রোধে আমাদের এখনই সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পার্লামেন্ট ভবনের সামনে প্যালেস্টিনিয়ান পতাকা হাতে সমাবেত হন হাজারো মানুষ। বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করে বলেন, হরমুজ প্রণালী অবরোধের ফলেই বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। প্রকৌশলী মারিয়া ক্রিস্টোদুলিয়া বলেন, 2026 সালে এসেও তাদের মানবিক মর্যাদার সাথে বাঁচার জন্য নেটোর সামরিক নীতির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। 2026 সালে এসেও আমাদের আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যেন মানবিক মর্যাদার সাথে বাঁচতে পারি, আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা নেটো, যুদ্ধ, জোরপূর্বক অভিবাসন এবং দারিদ্র্যের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছি। এদিকে তুর্কির ইস্তানবুলে মে দিবসের র্যালি রূপ নেয় সহিংসতায়। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তাকসিম স্কোয়ারে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। পরে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বহু বিক্ষোভকারীকে আটক করা হয়। শ্রমিকদের দাবি ছিল তাকসিম স্কোয়ার সাধারণ মানুষের জায়গা, তাই সেখানে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ যেন এ কথাই মনে করিয়ে দিচ্ছে, অর্থনৈতিক মুক্তি আর বিশ্বশান্তি এখন একে অপরের পরিপূরক। রাতের বিক্সের শহর এখন যেন এক স্বপ্নপুরী। শহরের প্রাচীন স্থাপত্য আর আলপাইন রাস্তাগুলো আলোকিত হয়ে উঠেছে বাহারি রঙের প্রজেকশন আর আধুনিক আলোকসজ্জায়। 24টি ভিন্নধর্মী ইমার্সিভ লাইট ইনস্টলেশনের মাধ্যমে শহরটিকে নতুনভাবে আবিষ্কার করছেন দর্শনার্থীরা। আইজাক এবং রিয়েঞ্চ নদীর কোল ঘেঁষে সাজানো এই উৎসবের এবারের মূল লক্ষ্য হল মানুষের মনে শান্তির চেতনা জাগিয়ে তোলা। উৎসবের ক্রিয়েটিভ ডিরেক্টর ওয়ার্নার জানোত্তি মনে করেন, শান্তি কেবল একটি রাজনৈতিক বিষয় নয়, এটি শুরু হয় ব্যক্তির নিজের চিন্তা থেকে। সকালে শান্তির ভাবনা নিয়ে জেগে ওঠা এবং সমাজে সেই ইতিবাচকতা ছড়িয়ে দেয় এই আয়োজনের মূল লক্ষ্য। This year's edition on the Waterlight Festival, we put it under the main theme, the peace. And we believe, and the artists believe, that peace starts by ourselves. টাওয়ারের গায়ে প্রজেক্ট করা পায়ের ছাপের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের সেতু বন্ধন ফুটিয়ে তুলেছেন শিল্পী ইভা এসমান বেহেরেন্স। তিনি মনে করেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমেই একটা নতুন ভবিষ্যৎ গড়ে ওঠে। They also symbolize the trace we leave. So we leave a trace, but we also create a new future in our footstep.
অন্যদিকে আমেরিকা থেকে আসা পর্যটক পল পেনকালারের মতো অনেকে এই উৎসবে এসে নিজেদের হারানো প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে বার্তা লিখছেন। শোক কাটিয়ে বিশ্বশান্তির এই মেলবন্ধন উৎসবটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। I was able to commemorate my son who passed away in 2008, so I put something up in his memory. So I think that's pretty cool. We could leave something behind and other people can enjoy it. জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষে আয়োজিত এই উৎসব চলবে আগামী 16 মে পর্যন্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।